ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 9-এর 11 অধ্যায় রাশিবিজ্ঞান সংক্রান্ত অঙ্কগুলি। এর আগের ভিডিওতেই আমরা কষে দেখি 11.1-এর সমস্ত অঙ্কগুলি কমপ্লিট করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি চাইলে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। আর এই ভিডিওতে আমরা কষে দেখি 11.2-এর অঙ্কগুলি শুরু করব। 11.2-এর অঙ্কগুলি হচ্ছে লেখচিত্র অঙ্কন। তা চলো অঙ্কগুলি শুরু করার আগে আমরা এই বিষয়ে কিছু জেনে নিই। তো দেখো, শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনকে আমরা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করি এবং আমরা এই 3 ধরনের লেখচিত্রের সাহায্যে কিন্তু প্রকাশ করতে পারি। এক হচ্ছে আয়তলেখ বা হিস্টোগ্রাম, 2 নম্বর হচ্ছে পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন, 3 নম্বর হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা বা ওজাইভ। ঠিক আছে, তাই এই 3 নম্বর যেটি আছে এটি তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত নেই। তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে এই 1 নম্বর এবং 2 নম্বর। এই 1 আর 2 নিয়ে আমরা আলোচনা করব। তা দেখো, এবার আমরা আয়তলেখ সম্পর্কে আলোচনা করে নিই। তা আয়তলেখটা কি? আয়তলেখ হচ্ছে পরস্পর সংলগ্ন কতগুলি আয়তক্ষেত্র। এটিকে যদি আমাদের সংখ্যা হিসাবে লিখতে হয় তাহলে আমরা লিখতে পারি যে অবিচ্ছিন্ন চলের। তা অবিচ্ছিন্ন চল কি? এর মধ্যে তোমরা জেনে গেছো যে চলের মানগুলি যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। এই অবিচ্ছিন্ন চলের শ্রেণী বিন্যাসিত অর্থাৎ কতগুলো শ্রেণীতে ভাগ করা হবে সেই শ্রেণী বিন্যাসিত পরিসংখ্যা বিভাজনের লৈখিক উপস্থাপনকে লেখচিত্র বলা হয়। এক্ষেত্রে দেখো, আমাদের গ্রাফ কাগজে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ অঙ্কন করে নিতে হবে। অনুভূমিক অক্ষটাকে আমরা এক্স অক্ষ বলি এবং উলম্বটাকে আমরা ওয়াই অক্ষ বলি। এক্ষেত্রে আমরা এক্স অক্ষ বরাবর রাখবো শ্রেণী সীমানাকে। ঠিক আছে, শ্রেণী সীমা নয়, কিন্তু শ্রেণী সীমানাকে। শ্রেণী সীমার মধ্যে আমরা কি দেখেছি যে কোনো শ্রেণীর উচ্চ সীমা এবং ঠিক তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার মধ্যে একটা গ্যাপ থাকে, কিন্তু শ্রেণী সীমানার মধ্যে এরকম কোনো গ্যাপ থাকে না। এক্ষেত্রে যেহেতু আয়তলেখর ক্ষেত্রে প্রতিটি আয়তক্ষেত্রের মধ্যে কোনো গ্যাপ থাকে না, পরস্পর সংলগ্ন থাকে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের শ্রেণী সীমানাকেই নির্দেশ করবে। ঠিক আছে, শ্রেণী সীমানাকেই আমাদের নিতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর আমরা নেব পরিসংখ্যান। এবারে দেখো, এক্ষেত্রে আমরা যে প্রতিটি আয়তক্ষেত্র পাবো এর প্রস্থ কি হবে? এর প্রস্থ কিন্তু শ্রেণী সীমানাকে নির্দেশ করবে। ঠিক আছে, এবং এর একক হবে শ্রেণী দৈর্ঘ্যের যে একক থাকবে সেই এককটি হবে কেমন? তাহলে প্রস্থর একক কি হচ্ছে? শ্রেণী দৈর্ঘ্যের যে একক। যদি টাকায় থাকে টাকায় লিখতে হবে, যদি দিন সংখ্যায় থাকে দিন সংখ্যায় লিখতে হবে, এবং দৈর্ঘ্য অর্থাৎ পরিসংখ্যাকে নির্দেশ করবে। তাহলে আমরা কি দেখলাম যে প্রস্থ হচ্ছে শ্রেণী সীমানাকে নির্দেশ করছে এবং দৈর্ঘ্য পরিসংখ্যাকে নির্দেশ করছে। তা এক্ষেত্রে দেখো, এখানে কতগুলি আয়তক্ষেত্র হবে? যতগুলি শ্রেণী থাকবে ততগুলি আয়তক্ষেত্র হবে এবং প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে প্রতিটি অনুরূপ শ্রেণীর পরিসংখ্যান বা পরিসংখ্যা ঘনত্বের সমানুপাতিক। ঠিক আছে, এটি কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন আসে। তাহলে এক্ষেত্রে আমি বিষয়টা লিখে নিচ্ছি। তা দেখো, বিষয়টি আমরা এখানে লিখে নিচ্ছি যে প্রত্যেক আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অনুরূপ শ্রেণীর পরিসংখ্যা বা পরিসংখ্যা ঘনত্বের সমানুপাতি হয়। তা এক্ষেত্রে দেখো, যখন আমরা শ্রেণী সীমানাগুলি এক্স অক্ষ বরাবর উপস্থাপন করব, যদি আমাদের শ্রেণী সীমানাগুলি 0 থেকে শুরু হয় তাহলে আমরা এখান থেকেই আয়তলেখা অঙ্কন করা শুরু করব। আর যদি 0 থেকে শুরু না হয়ে অন্য কোনো মান থেকে শুরু হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমে একটি ভগ্ন রেখা দিতে হবে, তারপরে শুরু করতে হবে। যেমন ধরো, সাপোজ আমাদের শ্রেণী সীমানা শুরু হয়েছে 50 থেকে, তাহলে এখানে তো এই 0 যে মানটা এটা তো 0-0কে নির্দেশ করে, এটা তো 50 নয়। তাহলে এক্ষেত্রে আমাদের এরকম একটি ভগ্ন রেখা দিয়ে এখান থেকে 50 থেকে দিয়ে শুরু করতে হবে। আমরা যে এক্স অক্ষ বরাবর যে শ্রেণী সীমানাগুলি স্থাপন করব, এই শ্রেণী সীমানাগুলি কিন্তু সমদৈর্ঘ্যের নাও হতে পারে, অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য সমান নাও হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করণীয় সেই বিষয়টি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না, সেটি তোমরা পরে শিখবে। তোমাদের যে অঙ্কগুলি থাকবে সেগুলিতে প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য সমানই থাকবে। কেমন? এবার আমরা পরিসংখ্যা বহুভুজটা একটু দেখে নিই। তা পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য এই এক্স অক্ষ বরাবর আমাদের শ্রেণী সীমানা নয়, শ্রেণীর মধ্যবিন্দুকে স্থাপন করতে হবে। ঠিক আছে, তাহলে এক্স অক্ষ বরাবর আমরা মধ্যবিন্দুকে স্থাপন করব এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের পরিসংখ্যাকে স্থাপন করতে হবে। তাহলে দেখো, এই যে মধ্যবিন্দুগুলি আমরা পাবো, যে মধ্যবিন্দুগুলিকে এবার আমাদের স্কেলের সাহায্যে এরকম যুক্ত করলে আমরা একটি পরিসংখ্যান বহুভুজ পাবো। ঠিক আছে, এইভাবে আমাদের পরিসংখ্যান বহুভুজটি তৈরি হবে।
তা এক্ষেত্রে দেখো আমরা যে পরিসংখ্যা বহুভুজ পেলাম এর যে ক্ষেত্রফল হবে এর টোটাল ক্ষেত্রফলটা কি হবে, আমরা যে আয়তলেখ অঙ্কন করেছি সেই আয়তলেখগুলির টোটাল ক্ষেত্রফলের সমান হবে। তা চলো এবার আমরা দেখে নিই কোনো তথ্য থেকে আমরা কিভাবে আয়তলেখ বা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে পারি, সেই স্টেপগুলি আমি এখানে পরপর লিখে নিচ্ছি। তা দেখো এক্ষেত্রে আয়তলেখ অঙ্কনের আমরা স্টেপগুলো পরপর লিখে নিয়েছি, এই স্টেপগুলো ফলো করেই আমরা আয়তলেখগুলো অঙ্কন করব। প্রথম আমরা দেখব যে তথ্যটি দেওয়া আছে সেখানে শ্রেণীর সীমানা আছে না শ্রেণীর সীমা আছে, সেটা আমরা শ্রেণীর প্রান্ত মান দেখেই বুঝে যাব। যদি দেখি যে কোনো শ্রেণীর ঊর্ধ্বমান এবং পরের শ্রেণীর নিম্নমান সমান আছে তাহলে আমরা বুঝবো শ্রেণীর সীমানা দেওয়া আছে, যদি সমান না থাকে তাহলে শ্রেণীর সীমানা নয় ওটি শ্রেণীর সীমা দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের শ্রেণীর সীমানা বের করে নিতে হবে। 2 নম্বর আমরা গ্রাফে এক্স অক্ষ বরাবর শ্রেণীর সীমানাকে উপস্থাপন করব এবং ওয়াই অক্ষ বরাবর সেই শ্রেণীর পরিসংখ্যাকে উপস্থাপন করব এবং আমরা স্কেলের সাহায্যে আয়তলেখ অঙ্কন করব। এবং সব শেষে দেখো আমরা কিভাবে আয়তলেখ অঙ্কন করলাম, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমরা কটি বর্গক্ষেত্র সমান কত একক ধরলাম সেই ডিটেলস তথ্যটা অর্থাৎ আয়তলেখের বর্ণনাটা কিন্তু আমাদের খাতায় লিখতে হবে। তাহলে এই 3টে স্টেপ ফলো করলেই আমাদের আয়তলেখ অঙ্কন কমপ্লিট হবে। তা চলো এবার অঙ্কগুলি শুরু করি। তো দেখো এক দাগে কি আছে, এক দাগে দেখতে পাচ্ছি বকুলতলা গ্রামের 50টি দোকানের দৈনিক লাভ টাকায়, ঠিক আছে, নিচে ছক করে লিখলাম। এবার ছকটি দেওয়া আছে এবং নিচে বলা আছে উপরের তথ্যের আয়তলেখ অঙ্কন করি। তাহলে আয়তলেখ অঙ্কন করার জন্য প্রথমে আমি এখানে ছকটা করে নিচ্ছি। তো দেখো আমরা এখানে ছকটি অঙ্কন করে নিয়েছি, আমরা একটি হেডিং দিয়েছি যে 50টি দোকানে দৈনিক লাভের টাকায় পরিসংখ্যা বিভাজন ছক, ঠিক আছে। এখানে শ্রেণীগুলি পরপর দেওয়া আছে। তা দেখো এক্ষেত্রে শ্রেণীর সীমানা দেওয়া আছে, সেটি আমরা সহজেই বুঝতে পারবো। আমরা যদি দেখি কোনো একটি শ্রেণীর উচ্চ শ্রেণী সীমা এবং পরেরটির নিম্ন শ্রেণী সীমা একই থাকে, অর্থাৎ এই দুটির মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে তাহলে আমরা বুঝবো এটি শ্রেণী সীমানা দেওয়া আছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা সহজেই লিখে নিতে পারি 0 থেকে 50, ঠিক আছে, এগুলো পরপর শ্রেণী সীমানায় দেওয়া আছে, এই জন্য আমাদের আর নতুন করে বের করতে হবে না। যদি আমাদের শ্রেণী সীমানা দেওয়া না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের নতুন করে বের করতে হবে। এবার দেখো এক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য কি হবে, শ্রেণী দৈর্ঘ্য আমরা জানি উচ্চ শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা বিয়োগ করলে আমরা শ্রেণী দৈর্ঘ্য পেয়ে যাব, অর্থাৎ এই বিয়োগ করলে আমাদের শ্রেণী দৈর্ঘ্য 50 বের হচ্ছে। তো দেখো প্রতি ক্ষেত্রেই আমরা শ্রেণী দৈর্ঘ্য 50 করে পাবো। কেন আমাদের শ্রেণী দৈর্ঘ্য বের করতে হলো, এই শ্রেণী দৈর্ঘ্যটিই হবে আমরা যে আয়তক্ষেত্রগুলি অঙ্কন করব সেগুলির প্রস্থ, ঠিক আছে, একটি সুবিধাজনক মানকে আমাদের নিতে হবে। তা এক্ষেত্রে আমরা সাধারণত বর্গক্ষেত্রে 5টি বাহুর দৈর্ঘ্য সমান সমান শ্রেণী দৈর্ঘ্যকে ধরে নেব। অর্থাৎ এক্ষেত্রে যেমন শ্রেণী দৈর্ঘ্য 50 অর্থাৎ 50 টাকা বেরিয়েছে, তাহলে আমরা বর্গক্ষেত্রে 5টি বাহুর দৈর্ঘ্য সমান 50 টাকা ধরেই আয়তলেখগুলি অঙ্কন করব। তা চলো এবার গ্রাফে আমরা আয়তলেখটা অঙ্কন করে নিই। তা দেখো ছক কাগজে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ অঙ্কন করে নিয়েছি। এই এক্স অক্ষ বরাবর আমাদের শ্রেণী সীমানাকে বসাতে হবে। তা শ্রেণী সীমানা কী ছিল, দৈনিক লাভ যেটি টাকায়, সেটি আমরা লিখে নিয়েছি। এবং ওয়াই অক্ষ বরাবর আমরা পরিসংখ্যাকে বসাবো যেটি ছিল দোকানের সংখ্যা। এবার দেখো এখানে যে কটা শ্রেণী আছে সে কটা আমাদের আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। অর্থাৎ এখানে 5টা শ্রেণী আছে, তাহলে আমাদের 5টা আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। এবং এই আয়তক্ষেত্রের ভূমির দৈর্ঘ্য কী হবে, শ্রেণী দৈর্ঘ্য যা হবে তাই। অর্থাৎ এক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য 50 আছে, তার মানে আয়তক্ষেত্রের প্রতিটা ভূমির দৈর্ঘ্য আমাদের 50 একক ধরতে হবে। তাই এক্ষেত্রে আমাদের অঙ্কের সুবিধার জন্য আমরা সবসময় কি করব, এই ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্য সমান শ্রেণী দৈর্ঘ্যকে ধরে নেব। অর্থাৎ এক্ষেত্রে দেখো এই পর্যন্ত হচ্ছে 5টি বাহু, তাহলে এটি হচ্ছে আমাদের শ্রেণী দৈর্ঘ্য, অর্থাৎ আমরা 50কে ধরবো। ঠিক একইভাবে আবার 5টির পরে এটিকে আমরা 100কে ধরবো। অর্থাৎ দেখো 0 থেকে 50 এটি প্রথম শ্রেণী, 50 থেকে 100 এটি দ্বিতীয় শ্রেণী, আবার 100 থেকে 150 এটি 200 এবং এটি 250, ঠিক আছে, আর আমাদের দরকার নেই। এবং এই ওয়াই অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান আমরা 1 একক ধরবো। তাহলে দেখো এক্ষেত্রে এটি হলে 5টি দোকান, এটি হচ্ছে 10টা দোকান, এটি 15টা দোকান, এটি 20টা দোকান। তা আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি পরিসংখ্যা আছে 15, তাহলে আর আমাদের লেখার দরকার নেই। এবার চলো আমরা বিন্দুগুলো স্থাপন করি। তাহলে প্রথম বিন্দু কি হচ্ছে, দেখো প্রথম শ্রেণী অর্থাৎ 0 থেকে 50-এর মধ্যে এর পরিসংখ্যা হচ্ছে 8,
তাহলে এই বরাবর আমাদের 8 ঘর উঠতে হবে। তাহলে দেখো এই যে, ঠিক আছে, এটি আমরা পেলাম। তো এটি তোমরা স্কেলের সাহায্যে যুক্ত করবে, আমি হাতে যুক্ত করছি, তোমরা কিন্তু অবশ্যই স্কেল দিয়ে যুক্ত করবে। 50 থেকে 100 এই শ্রেণীর পরিসংখ্যা কত? 15 আছে, তাহলে এই বরাবর আমাদের 15 ঘর উঠতে হবে। তাহলে 5, 10, 15, ঠিক আছে, এইটি তোমরা স্কেলের সাহায্যে যুক্ত করবে। আবার দেখো 100 থেকে 150 এই শ্রেণীর পরিসংখ্যা কত? 10, তাহলে এই বরাবর আমাদের 10 ঘর উঠতে হবে। তাহলে এটা 5, এটা 10, ঠিক আছে। তো এটা তোমরা একসঙ্গে আয়তক্ষেত্রগুলো অঙ্কন করতে পারো বা একটা একটা করে আয়তক্ষেত্র অঙ্কন করতে পারো। তারপরে দেখো 150 থেকে 200 এই শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 12, তাহলে এই বরাবর আমাদের 12 ঘর উঠতে হবে। তাহলে আমরা এই বিন্দুটা পাবো। তারপরে দেখো 200 থেকে 250 এই শ্রেণীর পরিসংখ্যা 5, তাহলে এই বরাবর আমাদের 5 ঘর উঠতে হবে। তাহলে এই বিন্দু দুটো আমরা পেলাম। এবার আমরা স্কেলের সাহায্যে এগুলো যুক্ত করে দেবো। দেখো এবার আমাদের কাজ হচ্ছে এই আয়তক্ষেত্রগুলোকে হয় শেড দিয়ে ভরতে হবে অথবা কালার দিয়ে ভরতে হবে। দেখো তোমরা এইভাবে শেড দিয়ে ভরতে পারো, ঠিক আছে, কিংবা তোমরা যদি কালার পেন্সিল নিয়ে যাও তাহলে কালার পেন্সিল দিয়েও ভরতে পারো এইরকম করে। যে কোনো তোমরা একটা করবে। তাই এটা আমি সম্পূর্ণ কালার দিয়ে ভরে দিচ্ছি। তা দেখো আমি এটি কালার দিয়ে ভরে দিয়েছি। তাহলে আমাদের আয়তক্ষেত্র আঁকা কমপ্লিট হলো। এবার আমাদের শেষ স্টেপ কী ছিল? কিভাবে আয়তক্ষেত্রটি অঙ্কন করলাম সেটি আমাদের খাতায় লিখে নিতে হবে। যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্য সমান 50 একক ধরে এবং y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক অর্থাৎ একটি দোকান ধরে আমরা আয়তক্ষেত্র অঙ্কন করলাম। তা চলো এই কথাগুলো আমরা লিখে নিই। তা দেখো এখানে আমরা কথাগুলো লিখে নিয়েছি যে x অক্ষ বরাবর 5টি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 50 টাকা এবং y অক্ষ বরাবর একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান একটি দোকান নিয়ে আয়তলেখটি অঙ্কন করলাম। তা আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 2 দাগেরটা লক্ষ্য করো। 2 দাগে কি আছে দেখো। 2 দাগে দেখতে পাচ্ছি মিতা তাদের স্কুলের 75 জন বন্ধুদের উচ্চতা মেপে নিচের ছকে লিখল। এখানে উচ্চতাগুলি দেওয়া আছে যেটি হয় কিনা শ্রেণী এবং বন্ধুদের সংখ্যা যেটি কিনা পরিসংখ্যা। কেমন? আমি মিতার সংগ্রহ করা তথ্যের আয়তলেখ অঙ্কন করি। তাহলে আয়তলেখ অঙ্কন করার জন্য প্রথমে আমি এখানে ছকটা করে নিচ্ছি। তা দেখো এখানে আমরা ছকটি করে নিয়েছি 75 জনের উচ্চতার পরিসংখ্যান ছক। এক্ষেত্রে উচ্চতাগুলি পরপর দেওয়া আছে যেটি কিনা শ্রেণী। এবার দেখো এখানে প্রথম শ্রেণীর উচ্চ সীমা এবং পরেরটি নিম্ন সীমা একই আছে, অর্থাৎ এটি শ্রেণীর সীমানাতেই দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা সরাসরি এখান থেকে শ্রেণী সীমানা পেয়ে যাচ্ছি। শ্রেণী সীমানাগুলি আমরা পরপর লিখে নিচ্ছি 136, 142, 142, 148, 148, 154, 154, 160, 160, 166। তা দেখো এক্ষেত্রে শ্রেণীদৈর্ঘ্য কী আছে? 42 থেকে 136 বিয়োগ করলে আমরা 6 পাবো এবং প্রতি ক্ষেত্রে দেখো শ্রেণীদৈর্ঘ্য আমাদের 6 বের হবে। তা চলো এবার আমরা এই তথ্যগুলিকে গ্রাফ পেপারে স্থাপন করি। তা দেখো ছক কাগজে আমরা এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষ দুটি অঙ্কন করে নিলাম। এবার এই এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণী সীমানাকে রাখবো। তাহলে দেখো এক্ষেত্রে শ্রেণী সীমানা কী আছে? উচ্চতা আছে এবং যেটি সেমিতে আছে। এবং ওয়াই অক্ষ বরাবর আমরা পরিসংখ্যাকে রাখবো যেটি বন্ধুত্বের সংখ্যা আছে। তাহলে সেটা আমি এখানে লিখে নিচ্ছি। তা এক্ষেত্রে লক্ষ্য করো আমাদের আগের অঙ্কটিতে শ্রেণী শুরু হয়েছিল 0 থেকে, কিন্তু এক্ষেত্রে শ্রেণীটি 0 থেকে শুরু হয়নি, শ্রেণীটি শুরু হয়েছে 136 থেকে। তাহলে আমাদের কি করতে হবে? দেখো আমাদের এখানে একটি ভগ্নরেখা অঙ্কন করতে হবে। তারপরে এই যে পয়েন্টটা এখান থেকে আমরা 136 থেকে শুরু করব, ঠিক আছে। এবং দেখো শ্রেণী দৈর্ঘ্য কত? 6। তাহলে এই ক্ষুদ্রতম 5টি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান আমরা 6 একক ধরব। কেমন? তাহলে এই ক্ষেত্রে কত হচ্ছে? এটা 142 হবে। তারপরে দেখো এই ক্ষেত্রে 148 হচ্ছে, এটা 154 হবে, 160 হবে, 166 হবে এবং দেখো এটা হবে 172। তা যেহেতু আমাদের সর্বোচ্চ শ্রেণীসীমা কী আছে? 166, তাহলে আর লেখার আমাদের দরকার নেই। এবার আমরা ওয়াই অক্ষ বরাবর বন্ধুদের সংখ্যাটা বসিয়ে নিই। এখানে দেখো সর্বোচ্চ কত আছে? 26। তাহলে আমাদের দেখো এটা 5 বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান আমরা
একজন বন্ধু ধরছি, ঠিক আছে। তাহলে 10 ঘর সমান 10 হচ্ছে, এখানে 15, এটা 20 এবং এটা 25, ঠিক আছে। আর আমাদের দরকার নেই, এখানে এক ঘর গিয়ে আমরা 26 পেয়ে যাচ্ছি। এবার দেখো প্রথম শ্রেণীর পরিসংখ্যা কত আছে, 12 আছে। তাহলে দেখো এই বরাবর আমাদের 12 ঘর উঠতে হবে। তাহলে এইটা হচ্ছে 10, 11, 12, ঠিক আছে। এটি হচ্ছে 12। তা তোমরা স্কেলের সাহায্যে যুক্ত করবে। তারপরে দেখো 42 থেকে 48 এই শ্রেণীর পরিসংখ্যা কত, 18। তাহলে এই বরাবর আমাদের 18 ঘর উঠতে হচ্ছে। তাহলে এটা 15, 16, 17, 18, ঠিক আছে। তারপরে দেখো 48 থেকে 54 এই শ্রেণীর পরিসংখ্যা কত, 26। তাহলে এই বরাবর আমাদের 26 ঘর উঠতে হবে। তাহলে এটা 10, 20, 25, 26। তারপরে দেখো 54 থেকে 60 এই শ্রেণীর পরিসংখ্যা কত, 14। তাহলে এই বরাবর আমাদের 14 ঘর উঠতে হবে। 10, 11, 12, 13, 14। তারপরে দেখো 60 থেকে 66 এই শ্রেণীর পরিসংখ্যা কত আছে, 5 আছে। তাহলে এই বরাবর আমাদের 5 ঘর উঠতে হবে। তো দেখো এবার আমরা স্কেলের সাহায্যে এগুলো যুক্ত করে দেবো। তা দেখো এবার আমাদের হয় কালার দিয়ে অথবা শেড দিয়ে ভরে দিতে হবে। তা আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো। যেহেতু 0 থেকে শুরু হয়নি, আমরা 136 থেকে শুরু করেছি, তাহলে এই জায়গাটার তো ডিফারেন্স তো 136 না। 0 থেকে শুরু করে এই পর্যন্ত কি 136? মোটেও না। এই জন্য কিন্তু আমাদের একটি জিগজ্যাগ লাইন দিতে হয়েছিল। কেমন? এবার এটি আমরা শেড দিয়ে ভরে দিচ্ছি। তা দেখো আয়তলেখটি আমরা শেড দিয়ে ভরে দিয়েছি। এবার আমাদের শেষ স্টেপ কী ছিল, আয়তলেখটি আমরা কিভাবে অঙ্কন করলাম সেটি লিখতে হবে। তাহলে আমরা লিখে নিই যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর 5টি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য সমান 6 সেমি এবং ওয়াই অক্ষ বরাবর একটি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য সমান একজন বন্ধু নিয়ে আমরা আয়তলেখটি অঙ্কন করলাম। তো চলো এই কথাগুলো আমরা লিখে নিই। দেখো এখানে আমরা কথাগুলো লিখে নিয়েছি যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর 5টি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান আমরা 6 সেমি এবং ওয়াই অক্ষ বরাবর একটি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য সমান একজন বন্ধু নিয়ে আয়তলেখটি অঙ্কন করলাম। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 3 দাগেরটা লক্ষ্য করো। 3 দাগে কি আছে দেখো। 3 দাগে দেখতে পাচ্ছি আমাদের পাড়ায় 10 বছর থেকে 45 বছর বয়স পর্যন্ত বাসিন্দাদের মধ্যে হিন্দিভাষী লোকের সংখ্যা সংগ্রহ করে নিচের ছকে লিখলাম। এখানে ছকটি দেওয়া আছে। এবার নিচে বলা আছে আমি উপরের তথ্যের আয়তলেখ অঙ্কন করি। তা আয়তলেখ অঙ্কন করার জন্য প্রয়োজনীয় ছকটি এখানে আমরা প্রথমে করে নিচ্ছি। তা দেখো এখানে আমরা ছকটা লিখে নিয়েছি। এখানে শ্রেণী দেওয়া আছে কি 10 থেকে 15, 16 থেকে 21, অর্থাৎ এক্ষেত্রে দেখো শ্রেণীর ঊর্ধ্ব সীমা পরের শ্রেণীর নিম্ন সীমা কিন্তু এক নেই। আগের অঙ্ক দুটিতে কিন্তু এক ছিল, অর্থাৎ শ্রেণীর সীমানা দেওয়া ছিল, যার জন্য আমাদের আর শ্রেণীর সীমানা বের করতে হয়নি। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আমাদের শ্রেণীর সীমানাটা বের করতে হবে। তা কিভাবে শ্রেণী সীমানা বের করতে হয় এটা আমরা আগেই দেখেছি। আমরা কি করব, কোন শ্রেণীর ঊর্ধ্ব সীমা এবং ঠিক তার পরের শ্রেণীর নিম্ন সীমার মধ্যে পার্থক্য প্রথমে বের করব। তা দেখো পার্থক্যটা কত, 15 আর 16-র মধ্যে পার্থক্য হচ্ছে 1 এবং সেই 1কে এবার 2 দিয়ে ভাগ করতে হবে। পার্থক্য যাই হবে না কেন তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ অর্ধেক করতে হবে। তাহলে দেখো 1কে 2 দিয়ে ভাগ করলে আমরা 0.5 পাবো। এবার এই শ্রেণী সীমানা বের করার জন্য এই নিম্ন শ্রেণী সীমানা থেকে এই মানটা বাদ দিতে হবে এবং উচ্চ শ্রেণী সীমানা বের করার জন্য এই উচ্চ সীমার সঙ্গে এই মানটা যোগ করতে হবে। অর্থাৎ 10-এর থেকে 0.5 আমাদের বাদ দিতে হবে, 15-এর সঙ্গে 0.5 যোগ করতে হবে। তাহলে এইভাবে আমি পরপর শ্রেণীগুলোর শ্রেণী সীমানা বের করে নিচ্ছি। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমরা পাবো 9.5 থেকে 15.5, 16 থেকে 0.5 বাদ দেবো, অর্থাৎ আমরা পাবো 15.5 থেকে এর সাথে যোগ করতে হবে, অর্থাৎ 21.5। ঠিক আছে, এইভাবে পরপর চলতে থাকবে। অর্থাৎ আমরা 21.5 থেকে 27.5 পাবো। তারপরে দেখো 27.5 থেকে আমরা 33.5 পাবো। তেত্রিশ 5 থেকে আমরা 39.5 পাবো এবং 39.5 থেকে আমরা 45.5 পাবো। ঠিক আছে, এবার দেখো প্রতিটি ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রতিটি ঊর্ধ্ব শ্রেণীর সীমানা এবং পরেরটি নিম্ন শ্রেণীর সীমানা কিন্তু এক হয়ে গেল, অর্থাৎ এদের মধ্যে আর কোনো পার্থক্য থাকলো না। তা আয়তক্ষেত্রের প্রস্থ আমাদের কি ধরতে হবে, দেখো আমাদের 5টি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান কত একক ধরবো সেটি বের করার জন্য আমাদের শ্রেণী দৈর্ঘ্য দরকার। তাহলে এক্ষেত্রে ঊর্ধ্ব শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা বিয়োগ করলে পেয়ে যাব, অর্থাৎ 6। ঠিক আছে, প্রতি ক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য
6 হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্য সমান আমাদের 6 বছর ধরতে হবে। তা চলো এবার আমরা ছক কাগজে আয়তলেখাটা অঙ্কন করে নিই। ছক কাগজে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ অঙ্কন করে নিয়েছি। এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণী সীমানাকে বসাবো। তা শ্রেণী সীমানা কি আছে? এক্ষেত্রে শ্রেণী সীমানা দেখো বয়স দেওয়া আছে, যেটি কিনা বছরে আছে, তাহলে সেটি এক্স অক্ষ বরাবর বসালাম। এবং ওয়াই অক্ষ বরাবর হিন্দিভাষী লোকের সংখ্যা, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখে নিই লোক সংখ্যা। এবার দেখো শ্রেণী শুরু হচ্ছে কত থেকে? শ্রেণী সীমানা শুরু হচ্ছে 9.5 থেকে। তাহলে এটা তো 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে 5 ঘর, এটা তো 9.5 ঘর না। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটি ভগ্ন রেখা দিয়ে তারপর এখান থেকে আমরা শুরু করছি 9.5 ধরে, ঠিক আছে। এবং আয়তক্ষেত্রের প্রতিটির ভূমির দৈর্ঘ্য কী হবে? শ্রেণী দৈর্ঘ্য যা হবে 6, অর্থাৎ এই 5 ঘরের ডিফারেন্স কিন্তু আমাদের 6 হবে, ঠিক আছে। ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্য সমান আমরা 6 বছর ধরে নিয়ে আয়তলেখটি অঙ্কন করছি। তাহলে দেখো এক্ষেত্রে কত হবে? এটা 6 বাড়লে এটা হবে 15.5, তারপরে এটা হবে 21.5, এটা হবে 27.5। আমরা পরপর সীমাগুলো লিখে যাচ্ছি। এটি হচ্ছে 33.5, এটি 39.5, এটি 45.5। আর আমাদের যাওয়ার দরকার নেই, দেখো আমাদের সর্বোচ্চ মান 45.5 পর্যন্তই আছে। তারপরে দেখো এক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর আমরা লোকের সংখ্যা এই ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক ধরছি। তাহলে এক্ষেত্রে আমরা 5 পাচ্ছি, এখানে 10 ঘরের জন্য আমরা 10 পাচ্ছি, এক্ষেত্রে দেখো 15, এটি 20। আমাদের লোক সংখ্যা সবচেয়ে পরিসংখ্যা কত আছে? 20 আছে, অর্থাৎ আর আমাদের লেখার দরকার নেই, বা চাইলে তোমরা এখানে 25 লিখেও দিতে পারো, ঠিক আছে। এইবার দেখো প্রথম শ্রেণীর পরিসংখ্যা কত আছে? 8 আছে, তাহলে এই বরাবর আমাদের 8 ঘর উঠতে হবে। তা দেখো এটি হচ্ছে 8 ঘর। তারপরে দেখো 15.5 থেকে 21.5, এই শ্রেণীর পরিসংখ্যা কত? 14, তাহলে এই বরাবর আমাদের 14 ঘর উঠতে হবে। তাহলে এটা 10, 11, 12, 13, 14, ঠিক আছে। তারপরে দেখো 21.5 থেকে 27.5, এই শ্রেণীর পরিসংখ্যা কত? 10, তাহলে এই বরাবর আমাদের 10 ঘর গেলে আমরা এখানে পাবো। তারপরে দেখো 27.5 থেকে 33.5, এই শ্রেণীর পরিসংখ্যা কত? 20, তাহলে এই বরাবর আমাদের 20 ঘর উঠতে হবে। তাহলে এটা 10 ঘর, এটি 20 ঘর। কেমন? এবার দেখো 33.5 থেকে 39.5, এই শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 6, তাহলে এই বরাবর 6 ঘর উঠবো, এটি 5 আর 6। তারপরে দেখো 39.5 থেকে 45.5, এই শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 12, তাহলে এই বরাবর 12 ঘর উঠবো, এটি 10, 11, 12। এবার আমরা স্কেলের সাহায্যে এগুলো যুক্ত করব। এবার আমাদের কাজ হয় শেড দিয়ে ভরা নয় কালার দিয়ে ভরা। তো এক্ষেত্রে আমি কালার দিয়ে ভরে দিচ্ছি। তা দেখো আয়তলেখাটি আমি কালার দিয়ে ভরে দিয়েছি। এবার আমাদের শেষের স্টেপ কী ছিল? যে কীভাবে আয়তক্ষেত্রটি অঙ্ক করলাম সেটা আমাদের খাতায় লিখতে হবে। তাহলে চলো আমরা খাতায় লিখে নিই যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্য সমান 6 বছর এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 জন ধরে আয়তলেখাটি অঙ্কন করলাম। তা দেখো এখানে আমরা লিখে নিয়েছি যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে 5টি বাহুর দৈর্ঘ্য সমান 6 বছর এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 জন ধরে আয়তলেখটি অঙ্কন করলাম। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 4 দাগেটা লক্ষ্য করো। 4 দাগে কি আছে দেখো, নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করি। তাহলে চলো আয়তলেখ অঙ্কনের জন্য আমরা ছকটি প্রথমে করে নিই। এখানে আমি ছকটি লিখে নিয়েছি, এখানে আমরা একটি হেডিং দিয়েছি পরিসংখ্যান বিভাজন ছক। এখানে যে শ্রেণীগুলো দেওয়া আছে সেই শ্রেণীগুলি কিন্তু শ্রেণী সীমানায় দেওয়া নেই, শ্রেণী সীমাতে দেওয়া আছে। কেননা এদের ঊর্ধ্বসীমা আর নিম্নসীমার মধ্যে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি। তাহলে আমাদের প্রথম কাজ হবে ঠিক 3 দাগের অঙ্কর মতনই শ্রেণী সীমানা বের করে নেওয়া। তাহলে শ্রেণী সীমানা আমরা কীভাবে বের করতে পারি? আগের অঙ্কে আমি অলরেডি বলেছি যে এদের পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 1, সেই 1কে 2 দিয়ে ভাগ করতে হবে। পার্থক্য যাই হোক না কেন সেটিকে আমাদের অর্ধেক করতে হবে, অর্থাৎ 1কে 2 দিয়ে ভাগ করলে আমরা 0.5 পাবো। এবার নিম্ন শ্রেণী সীমানা বের করার জন্য নিম্ন সীমা থেকে সেটা বিয়োগ করতে হবে, অর্থাৎ 1-এর থেকে 0.5 বিয়োগ করলে আমরা 0.5ই পাবো। এবং 10-এর সঙ্গে অর্থাৎ ঊর্ধ্ব শ্রেণী সীমানা বের করার জন্য ঊর্ধ্ব সীমার সঙ্গে 0.5 যোগ করতে হবে, অর্থাৎ আমরা 10.5
5 পাবো। এইভাবে আমরা প্রতিটি শ্রেণীর শ্রেণী সীমানা বের করে নিচ্ছি। দেখো এক্ষেত্রে আমরা পাবো 10.5 থেকে 20.5, এক্ষেত্রে 20.5 থেকে 30.5। ঠিক আছে, বিয়োগ করছি যোগ করছি, 30.5 থেকে 40.5, বিয়োগ করলে 40.5 থেকে 50.5, যোগ করলাম, এটা থেকে বিয়োগ করলে কি হচ্ছে দেখো 50.5 থেকে আমরা কি পাবো 60. এটার সঙ্গে যোগ করে আমরা 60.5 পেলাম। এবার শ্রেণী দৈর্ঘ্যগুলি কি হচ্ছে দেখো, উচ্চ শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা বিয়োগ করলে পেয়ে যাব, অর্থাৎ এক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য 10 হচ্ছে, প্রতি ক্ষেত্রেই আমরা 10 পাচ্ছি শ্রেণী দৈর্ঘ্য। কেমন, তাহলে আমাদের ছকটি কমপ্লিট হলো। এবার চলো আমরা ছক কাগজে এটি স্থাপন করি। দেখো ছক কাগজে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ অঙ্কন করে নিয়েছি। এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণী সীমানাকে বসাবো, তাহলে এটি হচ্ছে শ্রেণী সীমানা, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা পরিসংখ্যাকে বসাবো, তাহলে সেটি আমরা লিখে নিচ্ছি। তা দেখো এক্ষেত্রে শ্রেণীটি যেহেতু 0 থেকে শুরু হয়নি, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে একটি ভগ্নরেখা নিতে হবে, তারপরে এখান থেকে আমরা শ্রেণীটি শুরু করছি। শ্রেণী শুরু কত হচ্ছে, যে 0.5 থেকে, এবং দেখো এক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য কত আছে, 10 আছে, অর্থাৎ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্য সমান আমাদের 10 একক ধরতে হবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা পাবো এটি 10.5। তাহলে প্রথম শ্রেণী হলো, তারপরের শ্রেণী কত হবে দেখো 20.5। এইভাবে আমি পরপর দিয়ে যাচ্ছি 5 ঘর অন্তর অন্তর, এটি 30.5, 40.5, 50.5, এটি হচ্ছে 60.5, আর আমাদের দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এবার দেখো এই ওয়াই অক্ষ বরাবর সর্বোচ্চ পরিসংখ্যা কত আছে, 12 আছে, তাহলে আমরা এই ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান আমরা 1 একক ধরছি। ঠিক আছে, তাহলে এটি 5, এখানে দেখো 10, এটি 15। তাহলে দেখো প্রথম শ্রেণীর পরিসংখ্যা কত আছে, প্রথম শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 8, তাহলে এই বরাবর আমাদের 8 ঘর উঠতে হবে, তাহলে দেখো এটি হচ্ছে 8 ঘর। তারপরে দেখো 10.5 থেকে 20.5, এই শ্রেণীর পরিসংখ্যা কত আছে, 3 আছে, তাহলে এই বরাবর আমাদের 3 ঘর যেতে হবে, 1 2 3। 20.5 থেকে 30.5, এই শ্রেণীর পরিসংখ্যা কত আছে, 6 আছে, তাহলে এই বরাবর আমাদের 6 ঘর উঠতে হবে, তাহলে এটি হচ্ছে 6 ঘর। 30.5 থেকে 40.5, এই শ্রেণীর পরিসংখ্যা কত আছে, 12 আছে, তাহলে এই বরাবর আমাদের 12 ঘর উঠতে হবে, 10 11 12। তারপরে দেখো 40.5 থেকে 50.5, এই শ্রেণীর পরিসংখ্যা কত আছে, 2 আছে, তাহলে আমরা 2 ঘর উঠলাম, এবং 50.5 থেকে 60.5, এই শ্রেণীর পরিসংখ্যা আছে 7, তাহলে আমাদের 7 ঘর উঠতে হচ্ছে, 5 6 7। এবার আমরা কি করব, স্কেলের সাহায্যে এগুলি যুক্ত করে দেব। তো এবার আমাদের আয়তক্ষেত্রটা হয় কালার দিয়ে অথবা শেড দিয়ে ভরে দিতে হবে, তো এই ক্ষেত্রে আমি শেড দিয়ে ভরে দিচ্ছি। আয়তলেখগুলোকে আমরা শেড দিয়ে ভরে দিয়েছি। এবার আমাদের শেষ স্টেপ কী ছিল, কীভাবে আয়তলেখটি অঙ্কন করলাম সেটি লিখতে হবে। তা এক্ষেত্রে আমরা এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্য সমান 10 একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক ধরে আয়তলেখটি অঙ্কন করলাম। তা চলো এই কথাগুলো আমরা লিখে নিই। তা দেখো এক্ষেত্রে আমরা লিখে নিয়েছি যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতর বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্য সমান 10 একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতর বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক ধরে নিয়ে আমরা আয়তলেখটি অঙ্কন করলাম। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 5 দাগেরটা লক্ষ্য করো, 5 দাগে কি আছে দেখো। 5 দাগে আমরা দেখতে পাচ্ছি যে আমি পিঠাদের স্কুলের 75 জন শিক্ষার্থীদের নিম্নলিখিত প্রাপ্ত নম্বরের পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। এক্ষেত্রে একটি ছক দেওয়া আছে। ছক কাগজে অনুভূমিক ও উলম্ব রেখা বরাবর সুবিধা মতো মাপ নিয়ে কতগুলি পয়েন্ট বলা আছে যে এই বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করি এবং যোগ করে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। তো চলো প্রথমে আমরা ছকটা এখানে লিখে নিই। তা দেখো আমরা এখানে ছকটা লিখে নিয়েছি। এখানে যে প্রাপ্ত নম্বর দেখো 30 থেকে শুরু হয়েছে এবং শেষ হচ্ছে 80-তে, কিন্তু যে বিন্দুগুলি আমাদের স্থাপন করতে বলেছে সেগুলি দেখো কিন্তু আছে 20 থেকে শুরু করে 90 পর্যন্ত,
অর্থাৎ এক্ষেত্রে আমাদের পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য যে শ্রেণীটি বা নিম্ন সীমা দেয়া থাকবে তার থেকে এক ঘর আগে এবং সর্বোচ্চ যে মানটি দেয়া থাকবে তার থেকে এক ঘর পরে আমাদের মান নিতে হবে। কেন নিতে হবে? গ্রাফ কাগজে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করার সময় তোমাদের ব্যাপারটি পরিষ্কার হয়ে যাবে। তাহলে দেখো, এক্ষেত্রে যেহেতু প্রতিটি ঘরের পার্থক্য কত, 10 করে, তাহলে দেখো 30-এর আগে কত হবে, 20 হবে, এবং সেই 20 নাম্বার কিন্তু কেউ পায়নি, অর্থাৎ 20 আমাদের একটা পয়েন্ট হবে। এবং দেখো 80 নাম্বার পেয়েছে হচ্ছে 3 জন, কিন্তু 90 নাম্বার কেউ পায়নি, অর্থাৎ 90-এর পরিসংখ্যা হবে 0। ঠিক আছে, 90 আমাদের আরেকটি পয়েন্ট হবে। এই দুটি পয়েন্ট আমাদের নিতে হবে। কেমন? তা চলো এবার ছক কাগজে আমরা বিন্দুগুলো স্থাপন করি। গ্রাফ কাগজে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ অঙ্কন করে নিয়েছি। তাহলে এই এক্স অক্ষ বরাবর আমরা কি বসাবো? প্রাপ্ত নম্বরকে। তাহলে এটি হচ্ছে প্রাপ্ত নম্বর, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা বসাবো ছাত্রছাত্রীর সংখ্যাকে। তাহলে এটা আমরা এখানে লিখে নিই। এবার দেখো, এই প্রাপ্ত নম্বরের বিস্তার কি আছে? 20 থেকে শুরু করে 90 পর্যন্ত। আমরা যদি এক এক ঘর সমান 1 নাম্বার ধরি, তাহলে আমাদের এটি দেখানোর জন্য আমাদের 70টা ঘর নিতে হবে, অর্থাৎ অনেক বড় হয়ে যাবে। তাই জন্য আমরা কি করব? আমরা বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 2 নাম্বার ধরব। তাহলে 5টি বাহুর দৈর্ঘ্য সমান কত নাম্বার হবে? 10 নাম্বার। ঠিক আছে, এই পর্যন্ত 10 আসবে। তাহলে এটিতে 20 যাবে, এখানে হবে 15, এই এটাতে হবে 30, 40। ঠিক আছে, 5 ঘর সমান সমান আমরা 10 নাম্বার করে ধরছি। এইভাবে আমরা পরপর বসিয়ে যাই, 60, 70, 80, এবং এটা হচ্ছে 90। কেমন? তাহলে দেখো, প্রথম বিন্দু কি বলা আছে? 20, অর্থাৎ আমরা এই বিন্দুটা পাবো 20। তারপরের বিন্দু কি আছে? তারপরের বিন্দু আছে 30, 12, অর্থাৎ এই 30 এই বরাবর আমাদের 12 ঘর উঠতে হবে। তাহলে এই বিন্দুটা পাবো আমরা 30, 12। তারপরের বিন্দুটা কি আছে? 40, 18, অর্থাৎ এই বরাবর আমাদের 18 ঘর উঠতে হবে। তাহলে 5, 10, 15 আর 3, 18। ঠিক আছে, এই বিন্দুটা হচ্ছে আমাদের 40, 18। 50 জন পেয়েছে এমন ছাত্রছাত্রীর সংখ্যা কত? 21 জন। তাহলে এই বরাবর আমাদের 21 ঘর উঠতে হবে। 5, 10, 15, 20, 21। এই বিন্দুটা হচ্ছে আমাদের 50, 21। তারপরে 60 নাম্বার পেয়েছে এমন ছাত্রছাত্রীর সংখ্যা 15 জন। তাহলে এই বরাবর আমাদের 15 ঘর উঠলে আমরা এই বিন্দুটা পাবো। ঠিক আছে, এটা হচ্ছে 60, 15। তারপরে দেখো, 70 নাম্বার পেয়েছে 6 জন। তাহলে এই বিন্দুটা পাবো 70, 6। তারপরে 80 নাম্বার পেয়েছে 3 জন। তাহলে আমরা 1 ঘর 2 ঘর 3 ঘর, এই বিন্দুটা পাবো 80, 3। এবং 90, 0, তাই তো? তাহলে এই বিন্দুটা হচ্ছে 90, 0। এইবার আমরা যে বিন্দুগুলি পেলাম, এই বিন্দুগুলি স্কেলের সাহায্যে যোগ করে দেব। তাহলে দেখো, তাহলে এই আমাদের পরিসংখ্যা বহুভুজটি অঙ্কন করা হয়ে গেল। এবার এটি তোমরা শেড দিয়ে অথবা কালার দিয়ে পূরণ করে দিতে পারো। তা এবার আসি, দেখো আমাদের ছকে কিন্তু 30, 12 এখান থেকে শুরু করে 80, 3 এই পর্যন্ত ছিল, এই রেখাটা ছিল না। তাহলে এই রেখাটা আর এই রেখাটা যদি না আঁকতাম, অর্থাৎ এই দুটো যদি আমরা না আঁকতাম, তাহলে সেটি কিন্তু বহুভুজ কমপ্লিট হতো না, আমরা একটি বক্ররেখা পেতাম। ঠিক আছে, বহুভুজটা কমপ্লিট করার জন্য আমাদের একটি আবদ্ধ তল দরকার, অর্থাৎ সেই জন্য আমরা আমার যে নিম্ন শ্রেণী দেয়া থাকবে তার থেকে এক ঘর আগে এবং যেটি ঊর্ধ্ব সীমা দেয়া থাকবে তার থেকে এক ঘর পরে আমাদের একটা করে বিন্দু নিয়ে বহুভুজটি কমপ্লিট করতে হবে। তা আমরা এই স্থানাঙ্কগুলির নাম দিয়ে দিই, যে এ, এটি বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। ঠিক আছে, তাহলে এবার আমরা লিখে নিই যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 2 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান একজন ছাত্রছাত্রীর সংখ্যা বা শিক্ষার্থী ধরে আমরা এই বিন্দুগুলি স্থাপন করলাম এবং বিন্দুগুলি যুক্ত করে আমরা এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ এই বহুভুজটি পেলাম। তাহলে চলো এই কথাগুলো আমরা লিখে নিই।
দেখো এখানে আমরা লিখে নিয়েছি কিভাবে আমরা ছবিটি অঙ্কন করলাম। ছক কাগজে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, এটি একটি বাহুর দৈর্ঘ্য সমান 2 নম্বর এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান একজন ছাত্রছাত্রী ধরে এ বি সি ডি ই এফ জি এইচ বিন্দুগুলি স্থাপন করলাম এবং পরপর সরল রেখাংশ দ্বারা যোগ করে এ বি সি ডি ই এফ জি এইচ পরিসংখ্যা বহুভুজটি অঙ্কন করলাম। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ নয়, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।